প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই সুস্থ আছো। আমরা পঞ্চম অধ্যায়ের কিছু বিষয় নিয়ে গত ক্লাসে কথা বলেছিলাম। আজকে কিছু বিষয় নিয়ে কথা বলবো। আজকে কি বিষয় নিয়ে কথা বলবো আমি লিখে রেখেছি। আমরা আজকে আর্কিমিডিসের নীতি ও প্লবতা নিয়ে কথা বলবো। কোনো বস্তু কেন ভেসে থাকে অথবা কেন ডুবে যায় এটা ব্যাখ্যা করা শিখবো। প্যাসকেলের সূত্র নিয়ে কথা বলবো এবং বল বৃদ্ধিকরণ নীতি নিয়ে কথা বলবো। আর্কিমিডিসের নীতিটা প্রমাণ করার জন্য আমি একটা ছবি এঁকে দেখেছি। তার আগে একটু বলে নেই যে আর্কিমিডিসের নীতিটা আসলে কি, মূল বিষয়টা কি। ওখানে বলা হচ্ছে, তোমরা একটা বিষয় লক্ষ্য করে দেখবা যে একটা বস্তা, একটা ভারী বস্তা, যেটা তুমি কোনো উপরে তুমি এমনিতেই এটাকে নড়াচড়া করতে পারছো না বা খুব ভারী মনে হচ্ছে, ঠিক ওই বস্তাটাকেই যদি কখনো পানিতে ফেলা হয়, পানিতে ফেললে দেখবা যে ওই বস্তাটা হালকা মনে হচ্ছে, তুমি ওটাকে নড়াচড়া করতে পারছো। এর কারণটা কি? এর কারণটা আর্কিমিডিসের নীতি থেকে ব্যাখ্যা করা যায়। আচ্ছা, তো আর্কিমিডিসের নীতিটা হচ্ছে, কোনো একটা বস্তু যদি তরলে নিমজ্জিত হয় বা তরলের উপরে পড়ে, সে যে পরিমাণ তরলকে অপসারণ করবে, ওই বস্তুটি থেকে সে যে পরিমাণ তরলকে অপসারণ করলো, ওই বস্তুটি থেকে সেই পরিমাণ ওজন কমে যাবে। এতটুকু হচ্ছে আর্কিমিডিসের কথা। যে আর্কিমিডিসের নীতি হচ্ছে যে কোনো বস্তু যখন তরলে নিমজ্জিত হয়, সে যে পরিমাণ তরলকে অপসারণ করে, বস্তুটি থেকে ঠিক সেই পরিমাণ ওজন কমে যায়। আচ্ছা, আমরা দেখি আরেকটা বিষয় আমি গত ক্লাসে বলেছিলাম যে তরল এবং বায়বীয় পদার্থ কোনো নির্দিষ্ট দিকে চাপ না দিয়ে সব দিকে সমানভাবে চাপ দেয়। তবে চাপ একটা স্কেলার রাশি হচ্ছে, চাপের নির্দিষ্ট কোনো দিক নেই। আচ্ছা, তো আমি এখানে তরলের ভিতরে এই ক্ষেত্রফলের এবং এই উচ্চতার একটি সিলিন্ডার আকৃতি বস্তু নিমজ্জিত করেছি। আমি দেখি যে এখানে কি ঘটে। আচ্ছা, তাহলে ক্ষেত্রফলের এই অংশেও চাপ প্রযুক্ত হচ্ছে, ক্ষেত্রফলের নিচের অংশেও চাপ প্রযুক্ত হচ্ছে, এবং পানির উপরিভাগ থেকে এই পৃষ্ঠের উচ্চতা h1, পানির উপরিভাগ থেকে এই পৃষ্ঠের উচ্চতা হচ্ছে h2। আচ্ছা, প্রথমে আমরা ছবিটা বুঝে নিলাম। তাহলে এই পৃষ্ঠের উপর প্রযুক্ত চাপটা আসলে কি রকম হবে? আচ্ছা, আমরা যদি দেখি, আমরা গত ক্লাসে প্রমাণ করেছিলাম যে কোনো বস্তুর উপর চাপ P সমান সমান h rho g লেখা যায়। তাহলে এই পৃষ্ঠের উপর চাপ P সমান সমান লেখা যাচ্ছে তাহলে এই পৃষ্ঠের উপর যেহেতু h উচ্চতা, এখান থেকে উচ্চতাটা h1, তার মানে এই a পৃষ্ঠের উপর চাপটা P1 সমান সমান লেখা যাচ্ছে h1 rho g। একইভাবে এই নিচের পৃষ্ঠের উপর চাপ, তাহলে P2 সমান সমান আমরা লিখতে পারি h2 rho g, কারণ এই নিচের পৃষ্ঠের পানির উপরিভাগ থেকে নিচের পৃষ্ঠের উচ্চতা হচ্ছে h2। আচ্ছা, এখানে লক্ষণীয় বিষয় যেটা, সেটা হচ্ছে যে এই পৃষ্ঠের উপর চাপের দরুন যে বলটা ক্রিয়া করবে, আবার বলছি, এই পৃষ্ঠের উপর এই চাপের দরুন যে বলটা ক্রিয়া করবে, এই বলটা ক্রিয়া করবে নিচের দিক বরাবর, এবং এই পৃষ্ঠের উপর এই চাপের দরুন যে বলটা ক্রিয়া করবে, এই বলটা ক্রিয়া করবে উপরের দিক বরাবর। কেন? কারণ এখানে চাপটা ক্রিয়া করতেছে নিচের দিকে, আর এখানে এই চাপটা ক্রিয়া করতেছে উপরের দিকে। যদি বলো কেন, এই কেন উত্তর হচ্ছে যে আমরা শুরুতেই বললাম যে তরল পদার্থ পাত্রের গায়ে সব দিকে সমানভাবে ক্রিয়া করে। চাপ একটি স্কেলার রাশি, সেহেতু সে পাত্রের গায়ে সব দিকে সমানভাবে ক্রিয়া করবে। এই চাপ যদি এদিকে ক্রিয়া করে, তাহলে এই দিকের চাপগুলো এদিকে ক্রিয়া করবে। আচ্ছা, তাহলে আমি এই অংশের জন্য এই চাপের জন্য বল F1 বের করি। AP1। আবার এই চাপের জন্য এখানে আমি বল বের করি F2 সমান সমান, কোন সূত্র থেকে লিখলাম? আমরা জানি P সমান সমান হচ্ছে F ভাগ A লেখা যায়। তাহলে আমি F সমান সমান লিখতে পারি হচ্ছে AP বা PA। আমরা এই সূত্র থেকে এই পৃষ্ঠের উপর কি পরিমাণ বল প্রযুক্ত হবে এবং এই পৃষ্ঠের উপর কি পরিমাণ বল প্রযুক্ত হবে, এই দুইটা বল আমরা বের করে নিলাম। আচ্ছা, এখন এখানে কথা হচ্ছে যে এই বলের পরিমাণটা বেশি হবে নাকি এই বলের পরিমাণটা বেশি হবে? কোন বলের পরিমাণটা বেশি হবে? দেখো, এই বলের পরিমাণটা বেশি হবে। কেন এই বলের পরিমাণটা বেশি হবে?
এখানে চাপ P1 এর মান হচ্ছে কম, কারণ P1 টা নির্ভর করতেছে হচ্ছে P1 এবং P2 নির্ভর করতেছে H এর উপর। P1 এবং P2 নির্ভর করতেছে H এর উপর। এখানে যেহেতু H1 এর মান কম ছিল সেহেতু P1 কম, এখানে যেহেতু H2 এর মান বেশি ছিল তার মানে P2 হচ্ছে বেশি। আচ্ছা, তাহলে P1 যদি কম হয় তাহলে F1 ও কম হবে, আবার P2 যদি কম হয় তাহলে F2 ও কম হবে। সরি, P2 যদি বেশি হয় তাহলে F2 ও বেশি হবে। তো F2 কি পরিমাণ বেশি হবে এটা আমরা বের করে নিই। তাহলে F সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে F2 মাইনাস F1। তাহলে F2 এর মান যদি আমি বসাই, F2 এর মান A P2 আর F1 এর মান হচ্ছে A P1। তাহলে আবার P2 সমান সমান আমরা কি বের করেছিলাম, H2 রো G, আর P1 সমান সমান বের করেছিলাম H1 রো G। যদি আমি A রো G কমন নেই তাহলে দেখো এখান থেকে এতটুকু হচ্ছে H2, এখান থেকে এতটুকু হচ্ছে H1। তাহলে H2 থেকে যদি আমি H1 বাদ দেই এখানে থাকে হচ্ছে H। তাহলে এই F1 এর চেয়ে F2 এই পরিমাণ বল বেশি, কথাটা বোঝো। তাহলে F2 এর বলটা কতটুকু বেশি, এই পরিমাণ বলটুকু হচ্ছে বেশি। তো এখান থেকে আমরা কি বলতে পারি, দেখো এটা হচ্ছে এই পাত্রের বা এই সিলিন্ডারের ক্ষেত্রফল, রোটা হচ্ছে তরলের ঘনত্ব, আর জিটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ এবং এইচটা হচ্ছে উচ্চতা। তার মানে এই বলটুকু হচ্ছে এই যে সিলিন্ডারটা আছে সে যে পরিমাণ তরলকে অপসারণ করেছে সেই পরিমাণ তরলের ওজন হচ্ছে এই বলটুকু। তার মানে আমরা বলতে পারি, আবার এই বলটার ক্রিয়া দিক কোন দিকে, এই বলটার ক্রিয়া দিক কিন্তু উপরের দিক বরাবর, কারণ আমরা বলেছি যে F2 এর মানটা বেশি। যেহেতু F2 এর মানটা বেশি সেহেতু এই বলটার ক্রিয়া দিক হবে উপরের দিক বরাবর। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে এই যে সিলিন্ডারটা আছে এই সিলিন্ডারটা যতটুকু তরলকে অপসারণ করেছে সেই তরলটুকুর সমপরিমাণ ওজন এই বস্তুটির উপর উপরের দিক বরাবর ক্রিয়া করতেছে। এটাই হচ্ছে আর্কিমিডিসের নীতি। তার মানে আর্কিমিডিসের নীতি থেকে আমরা এটা বুঝতে পারলাম যে কোনো বস্তু যখন তরলে নিমজ্জিত হয় সে যে পরিমাণ তরলকে অপসারণ করে সেই পরিমাণ তরলের ওজন বা সেই পরিমাণ তরলের ওজনের সমান বল এই বস্তুটির উপর উপরের দিক বরাবর ক্রিয়া করে, যার ফলে বস্তুটি ঠিক সমপরিমাণ ওজন হারায় বলে মনে হয় কোনো বস্তু পানিতে পড়লে। এই জন্যই আমাদের হালকা মনে হয়। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা পরের বিষয়টা নিয়ে আলোচনা করি, এটা হচ্ছে বস্তুর ভেসে থাকা অথবা ডুবে যাওয়া। কোনো বস্তু কেন ভেসে থাকে, কোনো বস্তু কেন ডুবে যায়, এর ব্যাখ্যা আর্কিমিডিসের নীতি থেকে পাওয়া যাচ্ছে। তার মানে আর্কিমিডিসের নীতিটা আমি বারবার বলতেছি, আর্কিমিডিসের নীতিটা কি, যে কোনো বস্তু যখন তরলে ডুবে যায় সে যে পরিমাণ তরলকে অপসারণ করে সেই পরিমাণ তরলের ওজনের সমান বল এই বস্তু হারিয়ে ফেলে, বা সেই অপসারিত তরলের ওজনের সমান ওজন এই বস্তুটি হারিয়ে ফেলে। এটা হচ্ছে আর্কিমিডিসের নীতি। তাহলে দেখো এই তরলের ভিতর এই বস্তুটি ধরো ভেসে আছে, তরলের ভিতরে এই বস্তুটি ভেসে আছে আমরা ধরে নিলাম। তাহলে এই বস্তুটি কেন ভেসে আছে, যে এই বস্তুটি যে পরিমাণ তরলকে অপসারণ করেছে সেই পরিমাণ তরলের ওজন এই বস্তুটির ওজনের সমান হয়েছে, সমান হওয়ার কারণে এই বস্তুটি ভেসে আছে। তার মানে কোনো বস্তু ঠিক তখনই ভাসবে যখন সে তার ওজনের সমান তরলকে অপসারণ করতে পারবে, কারণ যতটুকু তরলকে অপসারণ করবে ঠিক ততটুকু তরলের ওজনের সমান বল এই বস্তুটির দিকে উপরের দিক বরাবর ক্রিয়া করবে। তার মানে কোনো বস্তু যদি অর্ধেক ভেসে থাকে তাহলে আমরা কি বলতে পারি, অর্ধেক ভেসে থাকলে আমরা এটা বলতে পারি যে বস্তুটি অর্ধেক ডোবার ফলে যে পরিমাণ তরলকে অপসারণ করেছে সেই পরিমাণ তরলের ওজনই বস্তুটির ওজনের সমান হয়ে গেছে।
আবার বললাম যে একটি বস্তু ডুবন্ত অবস্থায় ভেসে আছে, মানে পুরোপুরি ডুবে ভেসে আছে, এরকম অনেক তোমরা দেখবা যে ডুবন্ত অবস্থায় ভেসে আছে। তার মানে এখানে কেন এরকম ঘটনা ঘটছে, যে বস্তু ডুবে যাওয়ার ফলে, পুরো বস্তুটি ডুবে যাওয়ার ফলে যে পরিমাণ তরলকে অপসারণ করেছে সেই পরিমাণ তরলের ওজন বস্তুটির ওজনের সমান হয়েছে। আবার কোনো বস্তু যদি ডুবে যায়, কেন ডুবে যায়, ডুবে যাওয়ার কারণটা আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি, যে ওই বস্তুটি যে পরিমাণ তরলকে অপসারণ করেছে সেই পরিমাণ তরলের ওজন বস্তুর ওজনের চেয়ে কম ছিল। তার মানে সে নিজের ওজনের চেয়ে কম পরিমাণ তরলকে অপসারণ করেছে, যার ফলে সে ডুবে গেছে। তার মানে আমরা এখন ব্যাখ্যা করতে পারবো যে কোনো বস্তু কেন ভেসে থাকে এবং কোনো বস্তু কেন ডুবে যায়। আমি আবার আরেকবার সংক্ষেপে বলি যে কোনো বস্তুর ডুবে যাওয়ার কারণ হচ্ছে সে যখন নিজের ওজনের সমান তরলকে অপসারণ করতে পারবে না, সে তখন ডুবে যাবে। আর কেউ যদি নিজের ওজনের সমান তরলকে অপসারণ করতে পারে তাহলে সে ভেসে থাকবে। সে ততক্ষণ পর্যন্ত ডুববে যতক্ষণ পর্যন্ত সে নিজের ওজনের সমান তরলকে অপসারণ করতে পারেনি। যখনই সে নিজের ওজনের সমান তরলকে অপসারণ করতে পারবে তখনই কিন্তু আর সে ডুববে না। এই কারণে তোমরা দেখবা যে কিছু বস্তু পুরোটাই ভেসে থাকে, মানে সামান্য একটু ডুবে ভেসে থাকে। আবার তোমরা দেখবা যে কোনো বস্তু অর্ধেকটা ডুবে থাকে, আবার দেখবা কোনো বস্তু ডুবন্ত অবস্থায় ভেসে থাকে। তার মানে আমরা এটা বলতে পারি যে ওই বস্তুটা ততক্ষণ পর্যন্ত ডুবতে থাকবে যতক্ষণ পর্যন্ত সে তার ওজনের সমান তরলকে অপসারণ করতে পারে নাই। আচ্ছা, এরপরে আমরা প্যাসকেলের সূত্রটা নিয়ে আগে কথা বলে ফেলেছিলাম। প্যাসকেলের সূত্র হচ্ছে যে আমরা যদি কোনো বায়বীয় অথবা তরলের উপর চাপ প্রয়োগ করি তাহলে সেই চাপটা সমানভাবে সব দিকে ছড়ায় যায় এবং একটা পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে। তার মানে চাপ একটি স্কেলার রাশি, এটির কোনো নির্দিষ্ট দিক নেই। এটার নির্দিষ্ট দিক না হওয়ার কারণে এটা সব দিকে সমানভাবে ছড়ায় যায় এবং পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে। আচ্ছা, প্যাসকেলের এই সূত্র থেকে একটা খুব মজার জিনিস প্রমাণ করা যায়। আমরা দেখি কি সেটা। ছবিটা একটু কষ্ট করে দেখো। আচ্ছা, ধরো যে এটা একটা পিস্টন, এটা একটা পিস্টন, এটা এই ক্ষেত্রফলের পিস্টন, এটাকে আমি বললাম বি ক্ষেত্রফলের পিস্টন। তো এই পিস্টনের উপর একটা তরল দ্বারা পূর্ণ আছে, একটু তরল দ্বারা পূর্ণ আছে। এই পিস্টনও তরল দ্বারা পূর্ণ আছে, এই পিস্টনও তরল দ্বারা পূর্ণ আছে। আচ্ছা, এখন আমি যদি এভাবে এখানে চাপ দেই, পি পরিমাণ চাপ দেই কোন পিস্টনে, A1 ক্ষেত্রফলের পিস্টনে, এটাকে আমি 1 নম্বর পিস্টন বলি, এটাকে আমি 2 নম্বর পিস্টন বলি। যদি আমি এই A1 ক্ষেত্রফলের পিস্টনে পি পরিমাণ চাপ দেই তাহলে এই পিস্টনে কি পরিমাণ বল অনুভূত হবে। আমরা পি সমান সমান জানি কি, আবার বলতেছি পি সমান সমান জানি হচ্ছে আমরা F/A। যেহেতু পি এর মানও জানা আছে, এর মানও জানা আছে, তার মানে এখান থেকে আমি F1টা বের করে নিতে পারি। তাহলে F1 সমান সমান লেখা যাচ্ছে হচ্ছে PA1। তাহলে এই পিস্টনে অনুভূত বল হচ্ছে F1 সমান সমান PA1। এখন এই পিস্টনে যদি চাপ দেই তাহলে যেহেতু তরলের চাপ সব দিকে সমানভাবে ছড়ায় যায় সেহেতু এই পিস্টনে একটা চাপ অনুভূত হবে। তো এই পিস্টনে যেহেতু এখানে পি পরিমাণ চাপ ছিল তার মানে এই পিস্টনেও ঠিক পি পরিমাণ চাপই অনুভূত হবে। তো আমি ধরে নিলাম যে এই পিস্টনের চাপ হচ্ছে পি। তাহলে এখানে F2 সমান সমান কি লেখা যায়, F2 সমান সমান লেখা যাচ্ছে হচ্ছে PA2।
আচ্ছা, তাহলে এখানে যদি আমি পি এর মানটা বসাই, এখান থেকে পি এর মানটা বের করে নিয়ে আমি যদি এখানে বসাই, পি এর মান হচ্ছে f1/a1 গুণন হচ্ছে a2, এখানে f2 থাকলো, তাহলে f2 সমান সমান লেখা যাচ্ছে হচ্ছে f1 গুণন হচ্ছে a2/a1। দেখো এখানে লক্ষ্য করার মতো বিষয় যেটা, যে এখানে অনুভূত বল f2 এর পরিমাণটা দেখো কত বেড়ে গেছে। কিভাবে বেড়ে গেছে? আমি ধরে নিলাম যে, তোমরা এই রেশিওটার দিকে একটু মনোযোগ দাও। আমি ধরে নিলাম যে এর ক্ষেত্রফলটা হচ্ছে 10, এর ক্ষেত্রফলটাকে ধরে নিলাম 10, এর ক্ষেত্রফলটাকে ধরে নিলাম আমি 100। তাহলে এর ক্ষেত্রফলটাকে ধরে নিলাম 10, এর ক্ষেত্রফলটাকে ধরে নিলাম হচ্ছে 100। যদি মান আমরা দেখতেই পাচ্ছি যে এটা অনেক বড়, তাহলে এই মানটা যদি আমরা এখানে বসাই, দেখো a2 এর মান হচ্ছে 100 আর a1 এর মান হচ্ছে 10, একটা শূন্য যদি কেটে যায়, তাহলে f2 সমান সমান 10 f1, মানে f2 তে বলটা অনুভূত হচ্ছে f1 এর 10 গুণ বেশি। তাহলে f2 তে বল অনুভূত হচ্ছে f1 এর 10 গুণ বেশি। আমি আর একটু বলে নেই, তাহলে এখানে আমি f1 পরিমাণ এখানে আমি p পরিমাণ চাপ দিয়েছি, তো p পরিমাণ চাপ দেওয়ার ফলে এখানে অনুভূত বল f1 সমান p a1 এই সূত্র থেকে। আচ্ছা, তারপর এখান থেকে p এর মানটা বের করে নিয়েছি, p এর মানটা বের করে নেওয়ার পরে যেহেতু এখানে আমি p পরিমাণ চাপ দিয়েছি, এখানেও p পরিমাণ চাপই অনুভূত হবে। তো p পরিমাণ চাপ যদি অনুভূত হয়, তাহলে p পরিমাণ চাপের জন্য এখানে বল f2 সমান সমান লেখা যাচ্ছে হচ্ছে f2 সমান সমান p a2। তো এখানে আমরা p এর মানটা বসিয়ে দিয়েছি, এখান থেকে p এর মানটা আমরা এখানে বসিয়ে দিয়েছি, তাহলে f1 সমান সমান a2/a1। দেখো তাহলে f1 এবং f2 এর মধ্যে রিলেশনটা দেখো, এখানে যে বলটা ছিল আমি ধরে নিয়েছি যে এর ক্ষেত্রফলটা 10, এর ক্ষেত্রফলটা হচ্ছে 100। যদি ক্ষেত্রফলের মানগুলো বসিয়ে দেই, তাহলে দেখতে পাচ্ছি যে ক্ষেত্রফল এটার এবং এটার রেশিওর পার্থক্য যত বেশি হবে বা এটা যত বড় হবে, এখানে বলের পরিমাণটা তত বেশি বৃদ্ধি পাবে। এটা কি বলা হচ্ছে? বল বৃদ্ধিকরণ নীতি। যে এখানে আমরা যে বলটা দিলাম, এখানে এসে তার দেখো 10 গুণ বল বেশি পেয়ে যাচ্ছি। তো এই ক্ষেত্রফলের পার্থক্য যত বেশি হবে, এখানে বলের পরিমাণও তত বেশি হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এই টপিকসগুলো নিয়ে তোমরা একটু নিজেরা পড়াশোনা করো, আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে প্রশ্ন করতে পারো। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।